Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের আগে অলরেডি অনেক কটা ক্লাস তোমাদের আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের গোটা প্লেলিস্টের লিংক উপরে আই বাটনে আসছে, তোমরা সেখান থেকে আগে সেই ভিডিওগুলো চেক আউট করে নাও, তারপরে ক্লাসটা অ্যাটেন্ড করো, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য সেকেন্ড কামিং। সো দেখো, আগে কবিতা পড়ার আগে আমাদের কবি এবং কবিতার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, ঠিক আছে? যদি কবিতা পড়ার আগে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার যদি না করো তাহলে অনেকটা প্রবলেম হবে। সো দেখো, ডব্লিউ বি ইয়েটস বেসিক্যালি কোথায় জন্মেছিলেন? উনি ডাবলিন আয়ারল্যান্ডে জন্মেছিলেন, আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছেন এবং ওনার শৈশব কেটেছিল, ওনার যে ফ্যামিলি ছিল, ওনারা সবাই ইন্টারেস্টেড ইন আর্টস অ্যান্ড লিটারেচার। তারা প্রত্যেকে আর্টস এবং লিটারেচার ইন্টারেস্টেড ছিল। তো বুঝতেই পারছো, যদি ফ্যামিলি যদি এরকম থাকে, লিটারেচার এবং আর্টসের প্রতি ইন্টারেস্টেড থাকে, তাহলে সেই ফ্যামিলির সন্তান কেমন হবে? রেজাল্ট আমরা দেখতেই পাচ্ছি, ডব্লিউ বি ইয়েটস। ঠিক আছে, এবার পোয়েটিক ক্যারিয়ার তোমার সাথে ডিসকাস করবো। Yeats began writing poetry in his youth and was associated with the symbolist and romantic movements. উনি সিম্বলিস্ট মুভমেন্ট এবং রোম্যান্টিক মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। Over his long career, his style evolved, moving towards a more modernist approach. His works often explored themes of Irish mythology, nationalism, mysticism, and complexities of the human condition. তো ইয়েটসের কবিতাগুলো কোন কোন জিনিসকে কেন্দ্র করে? আইরিশ মাইথোলজিকে কেন্দ্র করে, পৌরাণিক তত্ত্বকে কেন্দ্র করে, ন্যাশনালিজম দেশের প্রতি ভালোবাসা, মিস্টিসিজমকে কেন্দ্র করে। এখানে আমরা কিছু সুপারন্যাচারাল এলিমেন্টস দেখতে পাবো, কিছু ম্যাজিক্যাল এলিমেন্টস দেখতে পাবো। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান কন্ডিশন। মানুষের অবস্থার যে জটিলতা হয়েছে সেটা হচ্ছে ওনার কবিতার একটা মূল অঙ্গ। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি। এছাড়াও লিটারারি অ্যাচিভমেন্টস যদি বলি, তাহলে ওনার সব থেকে বিখ্যাত কবিতাগুলোর মধ্যে দ্য টাওয়ার এবং দ্য উইন্ডিং স্টেয়ার অ্যান্ড আদার পোয়েমস, যেটা 1933-তে এবং দ্য টাওয়ার 1928-এ পাবলিশ করা হয়। এছাড়াও আমরা ডব্লিউ বি ইয়েটসকে চিনি অ্যাজ আ পোয়েট হিসেবে, বাট ডব্লিউ বি ইয়েটস শুধুমাত্র একজন পোয়েট তো ছিলেন না। হ্যাঁ, পোয়েট হিসেবে ওনার বেশি খ্যাতি ছিল, বাট উনি পোয়েট হওয়ার পাশাপাশিও উনি প্লেও লিখেছেন, এসেজও লিখেছেন, অনেক প্রোজও লিখেছেন, যেগুলো লিটারারি রিভাইভালে একটা বড় রোল প্লে করে। ক্লিয়ার? এবার ওনার কিছু পলিটিক্যাল ইনভলভমেন্ট দেখে নিই আমরা। ইয়েটস ওয়াজ ইনভলভড ইন আইরিশ পলিটিক্সে ডব্লিউ বি ইয়েটস ইনভলভ ছিলেন and played a key role in the Irish literary revival. আইরিশ লিটারারি রিভাইভাল কি জিনিস? না, আয়ারল্যান্ডে তোমার বলতে পারো শুধু কবিতা নয়, আর্টস, লিটারেচার, থিয়েটার সমস্ত কিছু উত্থানে ডব্লিউ বি ইয়েটস এর অবদান সত্যি অনস্বীকার্য। এছাড়াও ফাউন্ডেশন অফ অ্যাবে থিয়েটারেও ওনার বিশাল বড় অবদান রয়েছে। এছাড়াও হি ওয়াজ আ মেম্বার অফ দ্য আইরিশ সেনেটের দুটো টার্মের জন্য উনি সদস্য ছিলেন, যেটা 6 ইয়ার্সের ছিল। 6 ইয়ার্সের জন্য উনি আইরিশ সেনেটের সদস্য ছিলেন। ক্লিয়ার? নেক্সট দেখো, 1923-তে ইয়েটস নোবেল প্রাইজ ইন লিটারেচার পেয়েছিলেন। ঠিক আছে, উনি 1923-তে নোবেল প্রাইজ ইন লিটারেচার, সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমরা জানি রবি ঠাকুর সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো 1923-তে ডব্লিউ বি ইয়েটস লিটারেচারে নোবেল প্রাইজ পান। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি ওনার ব্যাপারে সমস্ত ব্যাকগ্রাউন্ড, যেগুলো আমাদের জন্য জানা প্রয়োজন। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এবার কবির ব্যাপারে তো জেনে নিলাম, নেক্সট জানবো কবিতার ব্যাপারে। কবিতাটা কবে লেখা হয়? কবিতাটা লেখা হচ্ছে 1919 সালে। আচ্ছা, এই সালটা কিরকম বলো তো?
ডাব্লিউ বি ইয়েটস যখন কবিতাটা লিখছেন 1919 সালে, তখন পৃথিবীতে অনেক কিছু ঘটছে, ঠিক আছে? এটা তো জাস্ট একটা বললাম যে আফটার ম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। প্রথম বিশ্বযুদ্ধ কবে থেকে হয় আমরা জানি, 1914 টু 1918, 1914 থেকে 1918 সাল পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলে, প্রথম বিশ্বযুদ্ধ চলে। এবার এই সময়টায় অ্যাকচুয়ালি ইয়েটস অনেক কিছু দেখেছিলেন। কি কি দেখেছিলেন? প্রথম কথা, এই তো প্রথম বিশ্বযুদ্ধ দেখলেন। দ্বিতীয়ত হচ্ছে, সেই সময়ে আইরিশ আনরেস্ট উনি দেখেছিলেন। আইরিশ আনরেস্ট কি জিনিস হলো না, আইরিশ আনরেস্ট হচ্ছে তোমার যে আয়ারল্যান্ড ছিল সেটা ব্রিটিশদের অধীনে ছিল, তো সেই স্বাধীনতা সংগ্রামকে বলা হয় আইরিশ আনরেস্ট। নেক্সট আমরা আরো জানবো এগুলো, ঠিক আছে? এগুলো নিয়ে এই ভিডিওতে আরো আলোচনা করবো। চলো, এবার রিটেন তো জেনে নিলাম 1919 সালে লেখা হয়, বাট পাবলিকেশন প্রথম প্রিন্ট করা হয় দ্য ডায়াল নামক এক ম্যাগাজিনে নভেম্বর 1920-তে। খেয়াল রাখবে, 1919-এ লেখা হয়, 1919-এ ফার্স্ট পাবলিকেশন করা হয় কোথায় না, দ্য ডায়াল নামক এক ম্যাগাজিন। নেক্সট হচ্ছে 1921 সালে ফার্স্ট পাবলিকেশন হয় 1920-তে, সেকেন্ড পাবলিকেশন হচ্ছে 1921-এ। কোথায় পাবলিশ করা হয় না, একটা কালেকশন অফ ভার্সেস, কবিতার এক সংকলনে। কোথায়, কি নাম না, মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ডান্সার। খেয়াল রাখবে নামটা। সো ফার্স্ট পাবলিকেশন হয় দ্য ডায়ালে 1920 সালে, সেকেন্ড পাবলিকেশন হয় 1921 সালে মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ড্যান্সার। চলো নেক্সট দেখা যাক। এবার এই কবিতাটার সোর্স কি, এখান থেকে তোমরা একটু মন দিয়ে ভালো করে শোনো। এই কবিতাটার যদি সোর্স ডিসকাস করতে চাই, এই কবিতাটার সোর্স হচ্ছে না বাইবেলের বুক অফ রিভিলেশন থেকে সেকেন্ড কামিং এবং অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপস কি বলতে পারো, শেষ বিচারের দিন, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং সেকেন্ড কামিং, যেটাকে আমরা ঈশ্বরের দ্বিতীয় অবতার বলতে পারি, বা প্রত্যাবর্তন যেটাকে বলা। ক্লিয়ার? এবার কেন তাহলে এইরকম ক্রিশ্চিয়ান অ্যাপোক্যালিপস, সেকেন্ড কামিং, এগুলোর সাথে তাহলে ওই ইউরোপে, মানে ইউরোপে যে কন্ডিশন ছিল তখন, যে আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কন্ডিশন ছিল, কিভাবে মার্জ করছেন না, যখন ইয়েটস কবিতাটা লিখছেন অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছে তখন। তো গোটা বিশ্বে উনি সমগ্র দিকে রক্তপাত দেখে গেছেন, মানুষ মানুষের ক্ষতি করছে, মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে, এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করছে, মনুষ্যত্ব বোধ বলে পৃথিবীতে কিছু নেই, চারিদিকে রক্তের বন্যা, এবং ভালোবাসার লেশ মাত্র নেই। পৃথিবীতে যে কোনো তুমি ধর্ম যদি পড়ে, যে কোনো ধর্মগ্রন্থ যদি পড়ে দেখো, তুমি বাইবেল পড়ো বা কোরআন পড়ো বা গীতা পড়ো, প্রত্যেকটা ধর্মগ্রন্থে তুমি দেখবে বলা আছে যখন পৃথিবীতে পাপ ভর্তি হয়ে যাবে তখন কিন্তু সেকেন্ড কামিং আসবে। আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার, তো যখন মানুষের মধ্যে মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে তখন তো ঈশ্বরকে আবার আসতেই হবে। এবং এই ঈশ্বরের এই রূপটা কেমন হবে, ঈশ্বরের এই রূপটা মোটেও শান্ত হবে না। জিসাস জন্মেছিলেন মানুষকে ভালোবাসা শেখাতে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগাতে, কিন্তু সেই যখন মনুষ্যত্ব বোধ শেষ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, তখন তো আবার জিসাসকে আসতে হবে। বাট এই রূপটা, এই সেকেন্ড কামিংটা কিন্তু মোটেও শান্তির বার্তা নিয়ে আসবে না। এই সেকেন্ড কামিংটা কি নিয়ে আসবে? অ্যাপোক্যালিপস নিয়ে আসবে, ধ্বংস নিয়ে আসবে, কেয়ামত নিয়ে আসবে। আই হোপ বোঝাতে পারলাম। নেক্সট তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, দেখো টাইটেল, কবিতার টাইটেল যখন প্রথম ইয়েটস লিখেছিলেন, উনি যখন প্রথম ড্রাফট করেছিলেন কবিতাটা, অ্যাকচুয়ালি কবিতা তো সঙ্গে সঙ্গে প্রিন্ট করা হয় না, কবিতা তো আগে রাফ পেজে লিখতে হয়। তো সব যখন ইয়েটস প্রথম লিখছিলেন কবিতাটা, তখন উনি কবিতাটার নাম দেন দ্য সেকেন্ড বার্থ, দ্য সেকেন্ড কামিং নয়, দ্য সেকেন্ড বার্থ নাম দিয়েছিলেন। তারপরে উনি কবিতার নাম চেঞ্জ করে, ওনার ইচ্ছা গেছে, উনি কবিতার নাম চেঞ্জ করে দ্য সেকেন্ড বার্থের জায়গায় দ্য সেকেন্ড
কামিং দিয়েছেন। খেয়াল থাকবে, যদি প্রশ্ন আসে যে প্রথম টাইটেল কি ছিল কবিতাটা, তো আমরা লিখবো দ্য সেকেন্ড বার্থ, দ্য সেকেন্ড কামিং নয়। পরবর্তী ক্ষেত্রে ইয়ার্স নামটা চেঞ্জ করে দ্য সেকেন্ড কামিং করে দিয়েছেন। আই হোপ এতদূর ক্লিয়ার। এবার কেন এই সেকেন্ড কামিং? এই সেকেন্ড কামিংটা বিবলিক্যালি ক্রাইস্টের রিটার্নকে ডিফাইন করছে। যিশুর প্রত্যাবর্তন, যিশু আবার পৃথিবীর বুকে জন্ম নেবেন। ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক কবিতাটার ব্যাকগ্রাউন্ড। দেখো, ব্যাকগ্রাউন্ড তোমার সাথে আগে আলোচনা করলাম, তবুও তোমরা এগুলো নোট ডাউন করে নাও। যে পয়েন্টগুলো তোমাদের স্ক্রিনে আসছে সেই পয়েন্টগুলোকে তোমরা অতি অবশ্যই নোট ডাউন করে নাও। তাতে কি হবে, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কি? ফার্স্ট অফ অল হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন। ব্যাকগ্রাউন্ড প্রথমে কি পাবো আমরা? পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন ইন ইউরোপ। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ক্ষেত্রে যে সিচুয়েশন ইউরোপে ছিল, সে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাবো এই দ্য সেকেন্ড কামিং এ। কি বলছে? দ্য পোয়েম এমার্জেস ফ্রম দ্য ডেভাস্টেশন অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ইউরোপ কি বলছে? ইউরোপ was grappling with a shattered social order, questioning traditional values and facing a future filled with uncertainty. This bleak atmosphere informs the poem's apocalyptic imagery. কি বলছে? এই কবিতাটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ক্ষেত্রে গোটা ইউরোপে মানুষের সোশ্যাল ট্রেডিশনাল ভ্যালিউজ গুলো, সেগুলো ডাউনফল হচ্ছিল। এই পৃথিবীর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা আনসার্টেন ছিল। চারিদিকে একটা গ্লুমি অ্যাটমসফিয়ার, একটা ব্লিক, একটা ডার্ক, একটা অন্ধকারাচ্ছন্ন, একটা ভয়াবহ অ্যাটমসফিয়ার মানুষের মধ্যে ভয়ে কাজ করছে। একটা অ্যাপোক্যালিপটিক, একটা বিধ্বংসী একটা ইমেজেরি দেখানো হচ্ছে। সো দেখো, আমরা ফার্স্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। আমরা কি পেলাম না, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ইউরোপে যে সিচুয়েশন, সেটা হচ্ছে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড যদি বলি আইরিশ আনরেস্ট। এবারে আইরিশ আনরেস্ট কি জিনিস? না, আইরিশ আনরেস্ট হচ্ছে, আমি তোমাকে বলছি দেখো, ইয়েটস অ্যান আইরিশম্যান ওয়াজ অলসো উইটনেসিং দ্য অনগোয়িং আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে আইরিশ আনরেস্টটা কি জিনিস? আইরিশ আনরেস্ট হলো আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এবার ইংল্যান্ড, ব্রিটিশরা কি করেছিল? আয়ারল্যান্ডকে নিজের অধিকারে নিয়েছিল, নিজের কলোনি বানিয়েছিল। এবার স্বাধীনতা তো সবার চাই ভাই। আমরা আমরাও স্বাধীনতা চেয়েছিলাম, আমরাও স্বাধীনতা সংগ্রাম করেছিলাম। দ্যাটস ওয়াই আমরা স্বাধীনতা লাভ করেছি। তো আইরিশরাও 1919 থেকে 1921 সাল পর্যন্ত এই আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স চলেছিল, যেটাকে আইরিশ আনরেস্ট বলা হয়। এবার এখানেও দেখো একটা ব্লাডি, একটা গ্লুমি ইমেজ দেখানো হচ্ছে। রক্তপাত চারিদিকে, চারিদিকে ধ্বংস, চারিদিকে গুলি বোমা, মানুষের মৃতদেহ। এই সমস্ত কিছু ইয়েটসকে ডিপলি এফেক্ট করেছে মেন্টালি, এবং এইগুলো তার এই সমস্ত ব্যথা বেদনা, যে সমস্ত কি বলবো, যে উনি গ্লুমি অ্যাম্বিয়েন্স এক্সপিরিয়েন্স করছেন, এই সমস্ত কিছু উনি তার কলমের মাধ্যমে এই দ্য সেকেন্ড কামিং কবিতা নামিয়েছে। থার্ড যদি বলি, এটাও বলা যায় ব্যাকগ্রাউন্ডের মধ্যে, বাট মেজর দুটো পয়েন্ট হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন ইন ইউরোপ, আর সেকেন্ড হচ্ছে আইরিশ আনরেস্ট। থার্ড এটাও আমরা বলতে পারি, উল্লেখ করা যেতে পারে কি না, দেখবে বলা হয় প্রত্যেক 100 বছর অন্তর একটা করে বড় প্যান্ডেমিক আসে, একটা করে প্যান্ডেমিক আসে। 2020-তে আমরা কোভিড-19 ফেস করেছি। তার 100 বছর আগে 1920 সালে কি হয়েছিল? ফ্লু প্যান্ডেমিক হয়েছিল, যেটাকে স্প্যানিশ ফ্লু বলা হয়। গোটা পৃথিবীতে এটার জন্য 50 মিলিয়ন লোক মারা যায়। 50 মিলিয়ন। এটা ফেব্রুয়ারি 1918 থেকে এপ্রিল 1920 পর্যন্ত চলেছিল, 2 বছর ধরে। এটার জন্য 50 মিলিয়ন লোক মারা গেছিল। এখানেও দেখো একটা ডেথের ব্যাপার, মানুষ মারা যাচ্ছে কন্টিনিউয়াসলি। লাস্ট আমরা দেখব এই ইস্টার রাইজিং। ইস্টার রাইজিং কি? ইস্টার রাইজিং
আমরা জানি যে ইস্টার পালন করা হয় এপ্রিল মাসে। বলা হয় যে যীশুখ্রিস্টকে কবর দেওয়ার পর যীশুখ্রিস্ট এপ্রিল মাসে আবার কবর থেকে উঠে এসেছিলেন। তো এই এপ্রিল মাসেই কি হয়েছিল না, আইরিশরা ব্রিটিশদের এগেনস্টে তারা একটা আন্দোলন করেছিল। এটাকে নাম দেওয়া হয় ইস্টার রাইজিং, যেটা এপ্রিল একটা 24th এপ্রিল মানডেতে 1916 সালে হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। এবার কবিতাটার ব্যাকগ্রাউন্ড বুঝে গেলাম, এবার থিম গুলো বোঝো। কবিতার থিম কি আছে? কবিতাটার প্রথম থিম যদি বলি, সিভিলাইজেশন, ক্যাওস অ্যান্ড কন্ট্রোল। বোঝার আছে এই জায়গাটা, শোনো ভালো করে। না, সিভিলাইজেশন কি জিনিস? সভ্যতা আমরা সবাই জানি। তো এই সিভিলাইজেশন, আজকে মানুষ, বলা হয় মানুষ প্রচন্ড সভ্য হয়েছে, মানুষ সভ্যতার অগ্রগতি ঘটেছে মানব সভ্যতার। বাট ভাই, একটা জিনিস তোমাকে বলি, এই সভ্যতার আড়ালে মানুষ অনেক কিছু ভুল জিনিস করেছে। এই সভ্যতার নাম দিয়ে দেখো, তুমি দেখো আজকে এই সভ্যতার নামে আমরা কত গাছপালা কেটে ফেলেছি। চারিদিকে শুধু সিমেন্টের জঙ্গল। আমরা ইভেন প্রকৃতিকে পর্যন্ত ছাড়িনি। আমরা এই মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে আমরা গুলি বোমা আবিষ্কার করেছি, এবং এই গুলি বোমা কার বিরুদ্ধে অ্যাপ্লাই করছি? ঠিক আমাদের মতোই মানুষের প্রতি। তার জন্য চারিদিকে কি হচ্ছে? বিধ্বংস, চারিদিকে ধ্বংস, চারিদিকে আহ গ্লুমি অ্যাটমসফিয়ার, চারিদিকে মানুষের মধ্যে ভালোবাসা নেই, মানুষ একে অপরকে ভালোবাসতে জানে না। আজকে কি হচ্ছে না, মানুষ যখন রাস্তায় কারোর অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছে, সে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরিবর্তে সেখানে ফোন বের করে ছবি তুলছে, সেটাকে স্টোরি লাগাচ্ছে, স্টেটাসে লাগাচ্ছে। মানুষ ইভেন সোশ্যাল মিডিয়া এটাও দেখা যায় যে কারোর হয়তো কোনো ক্লোজ, কোনো রিলেটিভের কোনো মৃত্যু হয়েছে, সে সেখানে গিয়ে সেলফি নিচ্ছে। ইনফ্যাক্ট ট্রেন্ডিং এ ছিল শ্রাদ্ধ বাড়ির ব্লগ। ভাই, এটা কি জিনিস? তো আজকে সিভিলাইজেশন ক্যাওসে পরিণত হয়ে গেছে। এবং এই সিভিলাইজেশনে যখন ক্যাওটিক সিভিলাইজেশন হয়ে উঠবে বা হয়ে উঠেছে, তখন তো এটাকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। তখন প্রয়োজন কন্ট্রোল। কে কন্ট্রোল করবে? গড কন্ট্রোল করবে। ঈশ্বর আসবে, এই সমস্ত কেওটিক ওয়ার্ল্ডটাকে, কেওটিক সিভিলাইজেশনটাকে কন্ট্রোল করে দেবে গড। ক্লিয়ার? এটা ছিল ফার্স্ট থিম। সেকেন্ড থিম যদি আমরা বলি, মরালিটি অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। মানুষের মধ্যে দেখো আজকে মরালিটির বড্ড অভাব। এই যে যেটা বললাম একটু আগেই, কেউ মারা গেলে মানুষ সেখানে ছবি তুলছে, লাইভ করছে, মানুষকে দেখাচ্ছে, হসপিটাল নিয়ে যাচ্ছে না। তো মরালিটি কোথাও আছে? এবং ক্রিশ্চিয়ানিটি, এই মরালিটি যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে, তো তার জন্য কি প্রয়োজন? মানুষ ক্রিশ্চিয়ানিটি থেকে বিলিফ হারিয়ে ফেলছে। তো আবার মানুষের মধ্যে বিলিফ প্রয়োজন, তবেই হয়তো পৃথিবী টিকবে, আদারওয়াইজ পৃথিবী টিকবে না। কেননা একটা সামান্য কলসিতেই তুমি যদি জল ভরো, তো জল ভরতে ভরতে যখন কলসিটা ভরে যাবে, সেখান থেকে জল উপচে পড়বে। ঠিক সেরকমই হবে, মানুষের পাপের ভরা যখন পূর্ণ হয়ে যাবে, তখন গড আসবে, সেকেন্ড কামিং আসবে। নেক্সট হচ্ছে সাইক্লিক জার্নি ফ্রম ক্রিয়েশন টু ডিস্ট্রাকশন। আজকে যারা যারা জন্মেছে তাদের সবাইকে এক না একদিন মারা যেতে হবে। আজকে তুমি আমি জন্মেছি, এককালে আমাদেরকেও মরতে হবে। আমরা ক্রিয়েট হয়েছি কিসের জন্য? ডিস্ট্রাকশনের জন্য। সমস্ত কিছু যেগুলো ক্রিয়েশন হয়েছে, সেগুলো ডিস্ট্রাকশন অতি অবশ্যই বাধ্যতামূলক। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ডিস্ট্রাকশন ম্যান্ডেটরি, ডিস্ট্রাক্ট তাকে হতেই হবে। আর ক্রিটিক অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড ডিস্ট্রাকটিভ কন্ডিশন। মডার্ন ওয়ার্ল্ডে এই ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট দেখছেন, আইরিশ আনরেস্ট দেখছেন, মানুষের প্রতি খুন খারাপ অ্যাটিটিউড, ভালোবাসার শেষ ওয়ার হচ্ছে। একটা যে সৈন্য আর একটা সৈন্যকে চেনে না জানে না, সে তাকে হত্যা করে বসছে। কেন? কি কারণ? পাওয়ার, লোভ, লালসা। এই সমস্ত কিছুর জন্য পৃথিবী আজকে কেওটিক হয়ে পড়েছে। এবং সেটার জন্য কি প্রয়োজন? কন্ট্রোল প্রয়োজন। এই কন্ট্রোল কে করবে? কন্ট্রোল গড করবে। এই সেম
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ডের উপর লেখা যদি উইলফ্রেড ওয়েনের একটা কবিতা পড়ো, স্ট্রেঞ্জ মিটিং, ওখানেও দেখবে সেম ডিস্ট্রাকশনের কথা বলা হচ্ছে। দুজন যোদ্ধা মারা যাওয়ার পর তাদের স্পিরিটরা কথা বলছে, সেখানেও এই কথা বলা হচ্ছে যে আমরা একে অপরকে জানি না, চিনি না, তবু আমরা একে অপরের রক্তের জন্য উঠে পড়ে লেগেছি, একে অপরের হত্যার জন্য উঠে পড়ে লেগেছি। তো পৃথিবী এইভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে। নেক্সট দেখো, এবার এখানে এই কবিতার দুটো টার্ম আমি তোমাকে বোঝাবো। এই দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম। আগে আমি তোমাকে কবিতার টার্ম দুটো বলে দিই, তাতে কি হবে, কবিতা যখন পড়বে তোমরা, তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে জায়ার। এবার জায়ার কি জিনিস? জায়ার হচ্ছে ধরে নাও একটা স্পাইরাল টাইপ, একটা স্প্রিং এর মতো, ঠিক কিছুটা এরকম, এটাকে বলা হয় জায়ার। এবার ইয়েটসের কনসেপ্ট হচ্ছে, ইয়েটসের কনসেপ্ট অফ হিস্ট্রি অ্যাজ অ্যান ইন্টারপেনিট্রেটিং জায়ার্স where one era ends as another begins, often occurring in roughly 2000 year periods. এবার ইয়েটস কি মনে করতেন? ইয়েটস মনে করতেন একটা এরা এই জায়ারের মতো। এবার এই একটা এরা কত বছর হয়? 2000 বছর হয়। এটা ইয়েটসের থিওরি। ঠিক আছে? এটা জেনারেলি এটা ইয়েটসের থিওরি। এটার কোনো বাস্তব প্রমাণ নেই এটার উপর, জাস্ট এটা ওনার চিন্তা ভাবনা, ওনার এটা। ঠিক আছে? এবার কি উনি বলছেন না, একটা যুগ 2000 বছর ধরে চলে। 2000 বছর ধরে চলার পর একটা যুগের কি হবে? সবকিছু শেষ হয়ে যাবে, আবার সেখান থেকে নতুন করে সূচনা ঘটবে সেই 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 জায়গা থেকে। ঠিক আছে? ঠিক এরকম আমি তোমাকে আরো ক্লিয়ার করে বলছি। এই ধরো একটা জায়ার রয়েছে, এবার এখান থেকেই, এখানে জায়ারটা এন্ড হচ্ছে, এখান থেকেই একটা অন্য জায়ার স্টার্ট হচ্ছে, ঠিক ওখান থেকেই স্টার্ট হচ্ছে। আই হোপ এতদূর কনসেপ্ট ক্লিয়ার। তো কবিতার মধ্যে জায়ার শব্দটার উল্লেখ দেখতে পাবো। তো জায়ার মানে কি আমি তোমাদের বুঝিয়ে দিলাম। 2000 বছরের একটা এরা, যেখানে একটা এরা শেষ হয়ে যাবে ওই 2000 বছর পর, ঠিক সেখান থেকেই আবার একটা নতুন জায়ার স্টার্ট হবে। আবার 2000 বছর পর সেটা এন্ড হয়ে যাবে, আবার সেখান থেকে 2000 বছরের একটা নতুন এরা স্টার্ট হবে। ঠিক এইভাবে প্রতিনিয়ত চলতে থাকবে। বাট এটা আহ, কিছু সাইন্টিফিক প্রুফ এটার কিছু নেই। ইয়েটস বিলিভ করতেন যে যিশুর জন্মের 2000 বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপর আবার নতুন করে পৃথিবী আবার তৈরি হবে, সভ্যতা আবার নতুন করে গড়ে উঠবে। দেখো আজকে 2024 সাল চলছে, তো এখনো পর্যন্ত কিছু হলো না। এবার হয়তো এটাও হতে পারে যে আমরা যে ওই সেকেন্ড কামিং এর কথা উল্লেখ করলাম, সে সেকেন্ড কামিং এর হয়তো বীজটা আমরাই বপন করে দিয়েছি। আজকে দেখছো গ্লোবাল ওয়ার্মিং, গ্লেশিয়ার সমস্ত গলে যাচ্ছে, মানুষ সমস্ত দেশে একটা করে মিসাইল, অ্যাটম বোম সব রেডি রেখেছে। তো বলতে পারো এটাই হয়তো সেকেন্ড কামিং এর অবতার। সেকেন্ড কামিং কে হয়তো আমরাই বানিয়ে রেখে দিয়েছি। সো এগুলো মেবি অনেককে অনেক রকম ভাবে উদাহরণ দিতে। ক্লিয়ার? নেক্সট দেখো স্পিরিটাস মুন্ডি। স্পিরিটাস মুন্ডি কি জিনিস? না, স্পিরিটাস মুন্ডি হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, যার মানে হচ্ছে ওয়ার্ল্ড স্পিরিট। ঠিক আছে? বা এটাকে আমরা কালেকটিভ কনসিয়াসনেস অফ হিউম্যানিটি বলতে পারি। এবারে কালেকটিভ কনসিয়াসনেস অফ হিউম্যানিটি কি? প্রথম কথাটা এটাকে আরো অ্যানিমা মুন্ডি বলেও জানা যায়। অ্যানিমা মুন্ডি কথাটা প্রথম কে বলেছেন? প্লেটো বলেছেন। প্লেটোর মতে গোটা পৃথিবীর, গোটা ইউনিভার্সের একটা স্পিরিট রয়েছে। আমরা মানে মানে দেখো, এবার আজকে যে মানুষ বেঁচে আছে, সে মানুষ তো চিরকাল বেঁচে থাকবে না। সে মারা যাওয়ার পর তার স্পিরিট, তার কনসিয়াসনেস কি হচ্ছে? তো ইয়েটস এর মতে সেই মানুষ মারা যাওয়ার পর যারা যারা মারা যাচ্ছে তাদের কনসিয়াসনেস গুলো ধ্বংস তো হয়ে যায় না, সেই কনসিয়াসনেস গুলো এই ইউনিভার্সে কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে। ঠিক যেমন ধরো আজকে তোমরা এই ইউটিউবে আমার ক্লাসটা অ্যাটেন্ড করছো, আজ থেকে হয়তো 20 বছর, 30 বছর, 50 বছর পর আমি পৃথিবীতে হয়তো রইলাম, বাট সেই সময়ে তো কিন্তু ইউটিউবে এই ভিডিওটা আমার রয়ে যাবে।
এই ভিডিওটা কোথায় স্টোর হচ্ছে তাহলে? আমি ধরে নিতে পারি ইউনিভার্সের কোনো একটা জায়গায়, এই পৃথিবীতে কোনো একটা জায়গায় স্টোর হচ্ছে। তাহলে এই ডেটাটা তো নষ্ট হয়ে যাচ্ছে না, এই কনসাসনেস নষ্ট হয়ে যাচ্ছে না? এটাই হচ্ছে স্পিরিটাস মুন্ডি। এই গোটা বিশ্বের স্পিরিটসরা কোনো এক জায়গায় গিয়ে জড়ো হয়। ঠিক যেমন আমি গুগল ড্রাইভের একটা উদাহরণ দিতে পারি। তোমার প্রত্যেকের ফোনে গুগল ড্রাইভ আছে। এবার গুগল ড্রাইভ কি হয়, তুমি ডেটাগুলো কোথাও স্টোর করছো, কোথায় স্টোর করছো? তোমার ফোনে স্টোর করছো? তা তো মোটেও নয়, একটা হাবেতে তুমি স্টোর করছো। আমরা ধরতে পারি সেই হাবটাই হচ্ছে ঠিক ওই রকমই টাইপের হচ্ছে একটা জিনিস, অ্যানিমা মুন্ডি বা স্পিরিটাস মুন্ডি বা ওয়ার্ল্ড স্পিরিট, বা এটাকে আমরা কালেকটিভ কনসিয়াসনেস অফ হিউম্যানিটি বলতে পারি। এবার এই প্লেটোর এই থিওরির ওপরে নর্থ অফ ফায়ার বলে একটা নর্থ অফ ফায়ার স্পিরিটাস মুন্ডি বলে একটা নভেল পাবলিশ করে, এসে পাবলিশ করেছিলেন 1976 সালে। এটা লিখে রেখে দাও, কাজে হয়তো লাগতে পারে। ক্লিয়ার? আই হোপ এতদূর তোমাদের কোন রকম কোনো প্রবলেম নেই। যদি কোন রকম প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কবিতাটা দেখো তোমাদের সাথে আমি ডিটেল আলোচনা করছি। এছাড়াও তোমাদের যদি আরো ডিটেলড নোটসের প্রয়োজন হয় বা আরো ডিটেল অ্যানালিসিসের প্রয়োজন হয়, তোমরা চাইলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের রেকর্ডেড লেকচার্সের ক্লাসের লাইভ ক্লাসেসের যে সিরিজ চলছে তোমরা সেটা জয়েন করতে পারো। কোর্স ফিস খুবই কম, আর সেখানে তোমাদেরকে রেকর্ডেড লেকচার্স প্রোভাইড করা হবে, সেখানে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে, সেখানে তোমাদের মক টেস্ট নেওয়া হবে, ইভেন উইকে একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাসেসও থাকবে। মানে ওভারঅল তোমরা 3টে করে ক্লাস পাবে, 2টো নর্মাল ক্লাস, একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস। এবার ফাইনালি আমরা কবিতার মধ্যে আসছি। কি বলছে দেখো, বলছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। জায়ার মানে কি আমরা বুঝলাম, বাট সেই জায়ার মানে আসার আগে আমরা নর্মালি বুঝি কবিতাটা। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ওয়াইডেনিং মানে কি, একটা বৃহৎ হয়ে যাচ্ছে, সে বড় হয়ে যাচ্ছে, সে চওড়া হয়ে যাচ্ছে জায়ারটা। জায়ার মানে একটা স্পাইরাল, একটা স্প্রিং লাইক একটা, তোমরা এরকম যে ছবিটা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইমেজ বলতে পারো। তো সেই গোলকের মধ্যে বা সেই স্প্রিং এর মধ্যে কি হচ্ছে, উড়ে যাচ্ছে, গোল গোল করে উড়ছে। কে উড়ছে? দ্য ফ্যালকন, একটা ফ্যালকন উড়ছে। এবং উড়তে 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 সে এতটাই দূরে উড়ে গেছে, সে এতটাই উঁচুতে উড়ে গেছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকনার কি? ফ্যালকনার হচ্ছে যারা ফ্যালকন পাখি পোষে বা ট্রেন করে। ফ্যালকন মানে বাজ পাখি। তো যে মানুষেরা এই বাজ পাখিকে ট্রেন করে এদেরকে বলা হয় ফ্যালকনার। ফ্যালকনারের কাজ কি? ফ্যালকনারের কাজ হচ্ছে ফ্যালকন পাখিকে নিজের কমান্ড দেওয়া, এবং ফ্যালকন সেটা কমান্ডটা শোনে। যদি ফ্যালকনার বলল আকাশে উড়ে যেতে, তো আকাশে উড়ে যাবে। যদি বলে আকাশে গোল করে চক্কর মেরে আসে, তো গোল করে চক্কর মেরে আসবে। যদি বলে হাতের উপর এসে বসে যেতে, তো বসে বসে যাবে। বাট কি বলা হচ্ছে, ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এটা তো ওপরে ওপরে মিনিং দেখলে, এবার আসি ভেতরের মিনিং। কবিতা সহজ, উপরে একটা আলাদা মিনিং চলে, জেনারেলি ম্যাক্সিমাম কবিতায় উপরে একটা আলাদা মিনিং চলে, ভেতরে একটা আলাদা মিনিং চলে। শোনো কি বলছে এবার। ফ্যালকনকে যে কন্ট্রোল করে সে ফ্যালকনার। আচ্ছা বলো তো, আমাদের কারা কন্ট্রোল করে? আমরা গডের কন্ট্রোলে, গড আমাদের ক্রিয়েটার, আমরা গডের ক্রিয়েশন। সো আমরা, গড আমাদেরকে উড়তে দিয়েছে, বাট আমরা উড়তে 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 এতটাই দূরে উড়ে গেছি যে আজকে গডের কমান্ড, গডের নির্দেশ, গডের কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা গডের অমান্য হয়ে পড়েছি, গডের কথা আমাদের কান অব্দি আসছে না। এবং এটার জন্য কি হয়, থিংস ফল অ্যাপার্ট। চারিদিকে যেন সমস্ত কিছু জিনিস ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, খসে খসে পড়ছে। কেন? কেননা বলছে দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টারের সেই ক্ষমতাই নেই যে তার চারিপাশে জিনিসগুলোকে ধরে রাখবে। অ্যাকচুয়ালি এই চারিপাশে জিনিসগুলো
সেন্টারের কথা শোনা বন্ধ করে দিয়েছে। আমরা মানুষেরা এ থিংস ফল অ্যাপার্ট, মানুষের মধ্যে আজকে মনুষ্যত্ব বোধ শেষ হয়ে গেছে। মানুষ মানুষ মানে জাস্ট যদি হিন্দিতে বলা হয়, মানুষের ইনসান ইনসান কা খুন কা প্যাসা বানা बैठा है। এবং দ্যাটস ওয়াই কি হচ্ছে, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। এই জায়েরের সেন্টারে থাকা ফ্যালকনকে হোল্ড করতে পারছে না, তাকে কন্ট্রোল করতে পারছে না। গড আমাদের হিউম্যানদের কন্ট্রোল করতে পারছে না। আমরা গডের কথা শুনছি না। নেক্সট লাইনটা মারাত্মক লাইন শোনো, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ওপর একটা নৈরাজ্য নেমে পড়েছে, পৃথিবীর ওপর একটা ললেসনেস নেমে পড়েছে, পৃথিবীতে নিয়মহীনতা নেমে পড়েছে, অরাজকতা নেমে পড়েছে। পৃথিবীতে আইন কানুন বলে কিছু নেই। কেন? যদি আইন কানুন থাকতো, যদি মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে কি প্রথম বিশ্বযুদ্ধ অত রক্তপাত ঘটতো? তাহলে কি আইরিশ আনরেস্ট মুভমেন্টে অত মানুষকে মারা হতো? মানুষ কি মানুষকে ডমিনেট করতে চাইতো? চাইতো না। কি হচ্ছে এগুলো? মেয়ার অ্যানার্কি, ললেসনেস ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। তার ফলে কি হচ্ছে? দ্য ব্লাড ডুমড টাইড ইজ লুজড। চারিদিকে যেন রক্তের জোয়ার এসে গেছে, রক্তের বন্যা এসে গেছে চারিদিকে। অ্যান্ড এবং এভরিওয়্যার, এটার জন্য কি হচ্ছে? দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। এই রক্তের জোয়ারে বা এই রক্তের বন্যায় যে ইনোসেন্ট সেরেমনি গুলো রয়েছে, সেই ইনোসেন্ট সেরেমনি আজকে কি হচ্ছে? সে ডুবে যাচ্ছে। যারা নিষ্পাপ, যারা নিরীহ, সেই সমস্ত মানুষেরা এই রক্তের বন্যায় তারা ডুবে মারা যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? দ্য বেস্ট ল্যাক কনভিকশন। যারা ভালো মানুষ তাদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। while the worst are full of passionate intensity। এবং যারা খারাপ, দেখো, worst সুপারলেটিভ, বেস্ট সুপারলেটিভ, যারা সব থেকে ভালো মানুষ তাদের কনভিকশন, তাদের গুরুত্ব শেষ হয়ে যাচ্ছে। এবং যারা সব থেকে খারাপ মানুষ রয়েছে তারা কি করছে? আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা বিশাল আনন্দে রয়েছে। আহা, পৃথিবীতে দারুণ সিচুয়েশন চলছে। আবার কি চাই? যে খারাপ সে তো খারাপ চাইবে, তাই না? যে খারাপ মানুষ সে তো খারাপই চাইবে, সে কোনদিন ভালো চাইতে পারে? সে কোনদিন ভালো চাইবে না। বলতে পারো এই যারা দুষ্ট রয়েছে তাদের একটা বিশাল ফেস্টিভ্যাল চলছে। তাহলে পৃথিবীতে অ্যানার্কি ছড়িয়ে পড়েছে। পৃথিবীতে মানুষ রক্তের জন্য উঠে পড়ে লেগেছে, রক্তপাতের জন্য উঠে পড়ে লেগেছে। পৃথিবীটা একটা গ্লুমি অ্যাম্বিয়েন্সে পরিণত হয়েছে, ললেসনেস হয়ে গেছে পৃথিবীতে। এবার এইখানে নেক্সট স্ট্যান্জা শুরু করার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যে কোনো রিলিজিয়নে, যে কোনো রিলিজিয়াস বুক পড়ে দেখো। আমি গীতার কথা যদি বলি, পৃথিবীতে যখন পাপ বেড়ে যাবে, গীতায় কি বলা আছে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजाम्यहम् परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। পৃথিবীতে যতবার পাপ বাড়বে প্রত্যেকবার আমি আসবো, আমি যুগে যুগে আসবো। কিসের জন্য? যারা সাধু, যারা ভালো মানুষ তাদের পরিত্রাণ করতে এবং দুষ্টদের শাস্তি দিতে। এবং সেই সময়ে পালানোর কোনো পথ থাকবে না। তুমি যদি ইসলাম দেখো, সেখানেও এই কথা বলা আছে। সূরা আল কিয়ামাতে বলা আছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। তখন প্রশ্ন করা হবে যে এখান থেকে পালানোর কোথায় উপায় আছে? এই ধ্বংস থেকে, এই বিধ্বংস, এই অ্যাপোক্যালিপস থেকে পালানোর কোথায় উপায় আছে?
তখন উত্তর আসবে কাল্লা লা ওয়াজার, এখান থেকে পালানোর কোনো উপায় নেই। তো পৃথিবীতে অ্যাপোক্যালিপস আসবে, এই কথাটা দেখো আমরা ডব্লিউ.বি. ইয়েটস এর মুখে শুনবো। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই কোনো রিভিলেশন আসছে, নিশ্চয়ই কোনো কিছু রিভিল হচ্ছে, নিশ্চয়ই কোনো কিছু প্রকাশ পাচ্ছে, নিশ্চয়ই কোনো কিছু প্রকাশ পেতে চলেছে। শিওরলি, অবশ্যই, দ্য সেকেন্ড কামিং ইজ হ্যান্ড, নিশ্চয়ই প্রত্যাবর্তন ঘটতে চলেছে। পৃথিবীতে পাপ তো ভর্তি হয়ে গেছে, পৃথিবীতে ভালো মানুষদের অত্যাচার করা হচ্ছে, তাহলে গডকে তো আবার আসতে হবে। কেন আসতে হবে? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করতে, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করতে। দ্য সেকেন্ড কামিং, এক্সক্লেমেটরি এক্সক্লেমেশন মার্ক ইউজ করা হয়েছে। কবি এই সেকেন্ড কামিং কথাটা বলে অবাক হচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি। দেখি বলছেন, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট when a vast image out of spiritus mundi troubles my sight, যেই আমার মুখ থেকে সেই কথাটা বেরোলো, এক বিশাল ইমেজ, একটা বিশাল আকৃতি সেই স্পিরিটাস মুন্ডি থেকে, এই ওয়ার্ল্ড কনসাসনেস থেকে, মানুষ পৃথিবীর কনসাসনেস থেকে, কালেকটিভ কনসাসনেস থেকে একটা বিভৎস একটা বিশাল আকৃতি বেরিয়ে আসছে। ট্রাবলস মাই সাইট, এটা দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। দিয়ে কোলন দিয়ে কবি কি বলছে দেখো, কি ইমেজ দেখছে, somewhere in sands of desert, somewhere in sands of desert, কোথাও একটা ডেজার্টের মধ্যে, মরুভূমির মধ্যে বালি থেকে উঠে আসছে। a shape with a lion body and the head of a man, কিরকম দেখতে শেপটা, শেপটার মধ্যে লায়নের বডি রয়েছে, তার শরীরটা সিংহের, মাথাটা মানুষের, ঠিক অনেকটা স্ফিংসের মতো, মিশরের স্ফিংসের মতো অনেকটা। এবার এখানে একটা কথা আমি বলি, প্যালেস্টাইনে, মানে বেথলেহেম, প্যালেস্টাইন জায়গাটা কিছুটা ডেজার্ট, মানে ডেজার্ট রয়েছে, মরুভূমিযুক্ত জায়গাটা। তাহলে পাচ্ছি ক্রিশ্চিয়ান ইমেজারি, আরো ক্লিয়ার করছি একটু পরে দেখো। সেই ডেজার্টের স্যান্ড থেকে কে উঠে আসছে, একটা লায়নের বডি যুক্ত, একটা হিউম্যান হেড সহ বিকট একটা আকৃতি। এবার এখানে হিন্দু মাইথোলজির, হিন্দুইজমের একটা কথা আমি তোমাকে বলছি, হিন্দু রিলিজিয়নের নরসিংহা অবতার অনেকটা এরকম। নরসিংহ অবতার কিরকম ছিল, মাথাটা সিংহের ছিল, বডিটা মানুষের ছিল। এখানে উল্টোটা দেখছি, বাট দুটোই কিন্তু বিকরাল আকৃতি। হিরণ্যকশ্যপকে বধ করার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু কি করেছিলেন না, নরসিংহ, নরসিংহা বা নরসিংহ অবতারে এসেছিলেন। মানুষ অনেকভাবে আমরা গডকে অমান্য করার চেষ্টা করি। হিরণ্যকশ্যপ চেষ্টা করেছিল, সে যখন অমরত্বের বর চায় তো সে তখন তাকে অমরত্বের বর দেওয়া হয় না, তার পরিবর্তে সে কি চাইলো, তাকে যেন কোনো মানুষ না মারতে পারে, কোনো জন্তু না মারতে পারে, তার সকালে তাকে হত্যা না করা হতে পারে, তাকে সন্ধ্যায় না মারা যেতে পারে, তাকে কোনো অস্ত্রে মারা যেতে না পারে, তাকে আকাশে মারা যাবে না, তাকে মাটিতে মারা যাবে না। তার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু কি করলেন না, অর্ধেক মানুষ অর্ধেক সিংহের অবতারে জন্মগ্রহণ এলেন, অবতার নিলেন, এবং উনি না সকালে না সন্ধ্যায়, ঠিক বৈকাল সময় করে, না মাটিতে না আকাশে, নিজের ছাইয়ের ওপর বসিয়ে, না কোনো অস্ত্রের সাহায্যে, নিজের নখ দিয়ে তার বধ করেছিলেন। তো মানুষ যতই গডকে আমরা অমান্য করি,
গড আমাদের একটা লিমিট অবধি যেতে দেয়, যদি সেই লিমিট আমরা এক্সিড করে যাই তাহলে তো বাবা দড়িতে টান পড়বেই। এবার এই স্ফিংস লাইক ক্রিচারটা ব্যাপারে শোনো কি বলছে দেখো। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস, যে গেজটা আছে সেই গেজটা ব্ল্যাঙ্ক, সেই গেজটা কেমন, ব্ল্যাঙ্ক গেজ, ক্রুদ্ধ দৃষ্টি, পিটিলেস, মার্সিলেস, যার মধ্যে কোনো মার্সি নেই। কেমন, ঠিক অ্যাজ দ্য সান। আজকে দেখো 44-45 ডিগ্রি গরম যাচ্ছে, এই সূর্য কি কাউকে মায়া দয়া করবে? ঠিক এরকমই নির্মম ভাবে আসবে কে, এই কি বলবো, ডেঞ্জারাস বিস্ট বলতে পারো, এই ভয়ঙ্কর আকৃতিওয়ালা বিস্ট। এ কিরকম করে আসছে, এর চোখের মধ্যে কোনো মায়া দয়া নেই, কোনো করুণা নেই, ক্ষিপ্ত, রেগে আছে, is moving its slow thighs, সে কি করছে, ধীরে 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 ধীরে, থাই মানে অ্যাকচুয়ালি জাং, বাট এখানে বোঝাচ্ছে পা, সে তার ধীর গতিতে এগিয়ে এগিয়ে আসছে। কেন ধীর গতিতে এগোচ্ছে গো? দেখবে এক্সামিনার যখন এক্সাম হলে গার্ড দেন, তখন কি গড় 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 করে তোমাদের দুটো বেঞ্চের রোয়ের মাঝখান দিয়ে পেরিয়ে যান? তা তো নয়, ধীরে ধীরে। কেন? যাতে সবাইকে অবজার্ভ করতে পারে। আর ঠিক এই বিস্ট লাইক ক্রিচারটাও ধীরে ধীরে এগোচ্ছে। কেন এগোচ্ছে? যাতে সবার ওপর নজর রাখতে পারে, কে কত পাপ করেছে, কে কত পুণ্য করছে, সব সে দেখছে। ঠিক আছে, মানুষ কত পাপী, আজকে পৃথিবীর বুকে মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ একদিকে ধর্ম পালন করছে, একদিকে মানুষ অবৈধ কাজকর্মে জড়িত, মানুষ দান ধ্যান করছে, সে দান ধ্যানের টাকা কোত্থেকে আসছে, কারোর অধিকার মারা টাকা। অনেক নেতা মন্ত্রী দান ধ্যান করে, সে দান ধ্যানের টাকা কোত্থেকে আসে, মানুষের টাকা, সে মানুষের কাছ থেকে সে টাকা বাজেয়াপ্ত করেছে, সে টাকা মানুষের কাছ থেকে ছিনিয়েছে, কাটমানি, তাই না? এই যে দেখো বড় ইলেকট্রাল বন্ডস স্ক্যাম হলো, কার টাকা? এগুলো আমাদের অধিকারের টাকা। এই বড় বড় কোম্পানিগুলো টাকা দিচ্ছে, এরা ট্যাক্স পে করছে না, আলটিমেটলি তো টাকাগুলো আমাদের ঘাট থেকে যাচ্ছে, আমাদের অধিকার থেকে যাচ্ছে। তারা যদি ট্যাক্স পে করতো তাহলে সেই ট্যাক্স থেকে মানুষের উন্নয়ন হতো। বরং কি করা হয়, বিভিন্ন গভর্নমেন্ট, আমি কোনো স্পেসিফিক কারণ নাম করব না, বাট এগুলো তো হয়, বিভিন্ন জায়গায় এরকম ঘটে, ঘটনা ঘটে। তুমি যদি একটা বাড়ি বানাতে চাও, তোমার কাছ থেকে টাকা নেওয়া হবে, হ্যাঁ, আর পরিবর্তে যখন তোমার সেই টাকা দিয়ে দান ধ্যান করা হবে, স্টেজ লাগিয়ে, মাইক বাজিয়ে, অমুক পলিটিক্যাল পার্টি, অমুক নেতা, অমুক মানুষ, ডাক্তারেরা, উকিলেরা দান ধ্যান করে, কিন্তু সেই ডাক্তার ফ্রিতে মানুষের চিকিৎসা করে না। যদি আপনার এতই যদি কল্যাণ করার শখ থাকে, মানুষের মঙ্গল করার শখ থাকে, তাহলে মশাই ফ্রিতে চেক আপটা করে দিন না। এই সমস্ত কিছু কে দেখছে? এই স্ফিংস লাইক ক্রিচারটা দেখছে, সব কিছুর হিসাব হবে। while all about it, তার এবং কি হচ্ছে, while all about it real shadows of the indignant desert birds। আচ্ছা, ডেজার্টে কি পাখি থাকে গো? প্রেডেটরি বার্ডস, শিকারী পাখি থাকে। তুমি ময়ূরের নাচ দেখবে ওখানে? ময়ূরের নাচ তো পাবে না। চিল, বাজ, শকুন, যারা কোনো অ্যানিমালের, কোনো হিউম্যানের ডেড বডি পড়ে থাকলে পচে যাওয়ার পর সেগুলো এসে খাবলে 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 খায়। নেগেটিভ দেখো, নেগেটিভ ইমেজ পাচ্ছি একটা। সেই এই পাখিগুলো কি করছে, এরাও ভীত সন্ত্রস্ত, এই ক্রিচারটার চারিপাশে, উপরে এরা গোল গোল করে ঘুরছে, এদের ছায়াগুলো মাটিতে পড়ছে, এরাও ভীত সন্ত্রস্ত, কি এমন এলো রে বাবা। শিকারী পাখিরাও ভয় পাচ্ছে, এটা কি, এটা সেকেন্ড কামিং। জিসাস যখন এর আগে জন্মেছিলেন, তখন মানুষকে ভালোবাসা শিখিয়েছিলেন, মানুষকে ক্ষমা করার জন্য এসেছিলেন, বাট এই ক্রিচারটাকে দেখে মনে হচ্ছে মানুষকে ক্ষমা করার জন্য এসেছে? মোটেও নয়।
সমস্ত কিছুর হিসাব হবে। নেক্সট দেখো কি বলছে, দ্য ডার্কনেস ড্রপস अगेन but now I know that 20 centuries of stony sleep were vexed to a nightmare by a rocking cradle. কি হচ্ছে এবার কবির চোখের সামনে ডার্কনেস ঠিক যেন একটা পর্দার মতো ছেয়ে যাচ্ছে। এবার উনি বলছেন, এবার আমি জানি, উনি বুঝতে পেরেছেন দ্যাট 20 সেঞ্চুরিজ 20 × 100 2000 বছরের কথা উনি বলছেন। আমরা জায়রে পেলাম না 2000 বছর। সো দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, এই 2000 বছর ধরে যে ঘুমিয়েছিল, were vexed to nightmare by a rocking cradle. এই 2000 বছর ধরে মানুষ জাস্ট যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ঘুমোচ্ছে মানুষ, কোনো হ্যাদজ্ঞাত নেই যে আমরা যে পাপ কর্মগুলো করছি সেটার একদিন বিচার হবে, সেটার একদিন হিসাব হবে। ঠিক আছে, তো সেই এই স্লিপ কি হচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সে ওয়েক্স টু আ নাইটমেয়ার, দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছে। কেন? বাই আ রকিং ক্র্যাডেল। ক্র্যাডেল মানে কি গো? দোলনা। যিশু জন্মাবে আবার, যিশু দোলনার আওয়াজে এই স্বপ্নগুলো, সুন্দর স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হবে। এবং এই রূপটা কোনো ফরগিভিং রূপ নয়, বরং রিভেঞ্জিং রূপ, অ্যাভেঞ্জিং রূপ। And what rough beast, its hour come round at last, slouches towards Bethlehem to be born. কি ভয়ঙ্কর সেই জন্তু রে বাবা, যার সময়টা হয়তো চলে এসেছে। অবশেষে এই ভয়ঙ্কর জন্তুর আগমনের সময় চলে এসেছে। এবং এ কোথায় যাচ্ছে? স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম, আবার বেথলেহেমের দিকে যাচ্ছে। কেন? পুনরায় জন্ম নিতে। তো যিশু আবার যখন জন্ম নেবে, সেই জন্ম, সেই রূপ মোটেও শান্তির হবে না, সেই রূপ কিসের হবে? রিভেঞ্জিং। সো এই হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর দ্য সেকেন্ড কামিং। আই হোপ তোমরা কবিতাটার কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপরে কবিতার এমসিকিউস নিয়ে আলোচনা করব, গ্রামাটিক্যাল এমসিকিউস নিয়ে আলোচনা করব। তোমরা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, এবং নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা আমাদের অ্যাপটাও ডাউনলোড করতে পারো, সেখানে তোমরা ক্লাসে জয়েন। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো।